প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের পাঠ শিরোনাম বস্ত্রের বয়ন। এই সেশন শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, বস্ত্রের বয়ন বলতে কি বোঝায় তা বলতে পারবে, বস্ত্রের বয়ন কত প্রকার ও কি কি তা উল্লেখ করতে পারবে, টেক্সটাইল ফাইবার বলতে কি বোঝায় তা বলতে পারবে, বস্ত্রের বয়ন পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। চলো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেই বস্ত্রের বয়ন কি। টানা ও পরেন সুতার পরস্পর বন্ধনের মাধ্যমে যে প্রক্রিয়ায় মানুষের পরিধেয় ও ব্যবহার উপযোগী কাপড় তৈরি হয় তাকে বয়ন বলে। এবং টানা ও পরেন সুতার পরস্পর বন্ধনের মাধ্যমে মানুষের পরিধেয় ও ব্যবহার উপযোগী যে সকল দ্রব্য উৎপন্ন হয় তাকে বয়ন বস্ত্র বলে। চলো আমরা এখন জেনে নেই বস্ত্রের বয়নের প্রকারভেদ। বস্ত্রের বয়ন প্রধানত দুই প্রকার, উইভিং এবং নিটিং। উইভিং হলো টানা ও পরেন সুতা পরস্পর বন্ধনের মাধ্যমে কাপড় প্রস্তুত করাকে উইভিং বলে। সাধারণত আমরা যে সমস্ত পোশাক পরিধান করি, যেমন সালোয়ার কামিজ, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, এই ধরনের পোশাক সাধারণত ওভেন ফেব্রিক দিয়ে তৈরি হয়। এবং নিটিং হলো এক বা একাধিক সুতা দ্বারা লুপ তৈরি করে তা সংযোগ করে কাপড় প্রস্তুত করাকে নিটিং বলে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ উইভিং এবং নিটিং এর চিত্র দেখানো হয়েছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একাধিক সুতা পরস্পর লুপ তৈরি করে করে একটি নিটিং ফেব্রিক তৈরি হচ্ছে। সাধারণত গেঞ্জি, মোজা, সোয়েটার, পুলোভার, অলওভার এই ধরনের বিভিন্ন রকমের পোশাক নিটিং ফেব্রিক দিয়ে তৈরি হয়। আরেকটা কথা আমি এখানে বলে দিতে চাচ্ছি, সেটা হলো ওভেন ফেব্রিক ভাঁজ করলে কুঁচকে যায়, ভাঁজ ভেঙে যায়, এটা আয়রন করে নিতে হয়। কিন্তু নিটিং ফেব্রিকে কাপড় ভাঁজ করার প্রয়োজন হয় না, এটি সহজে ভাঁজ পড়ে না। চলো আমরা এবার জেনে নেই টেক্সটাইল ফাইবার কি। যে সমস্ত ফাইবারের সুতা তৈরির সকল গুণাবলী বিদ্যমান থাকে সে সমস্ত ফাইবারকে টেক্সটাইল ফাইবার বলে। টেক্সটাইল ফাইবার প্রধানত দুই প্রকার, যথা ন্যাচারাল ফাইবার এবং আর্টিফিশিয়াল ফাইবার। চলো আমরা এখন জেনে নেই ন্যাচারাল ফাইবার কি। যে সকল ফাইবার প্রকৃতি থেকে পাওয়া যায় সেগুলোকে ন্যাচারাল ফাইবার বলে, যেমন কটন ফাইবার, জুট ফাইবার ইত্যাদি। তোমরা স্ক্রিনে বিভিন্ন রকমের ন্যাচারাল ফাইবার দেখতে পাবে। যেমন কটন ফাইবার, এটা কার্পাস গাছের তুলা থেকে সংগ্রহ করা হয়। জুট ফাইবার, এটা পাটের আঁশ থেকে সংগ্রহ করা হয়। বানানা ফাইবার, কলার খোসা থেকে এই ফাইবার সংগ্রহ করা হয়। এরপরে দেখতে পাচ্ছ কোকোনাট ফাইবার দেখা যাচ্ছে, এটা নারকেলের ছোবা থেকে এই ফাইবারটা পাওয়া যায়। তোমরা এরপরে দেখতে পাচ্ছ সিল্ক ফাইবার, এখানে কিছু পোকার ছবি দেখতে পাচ্ছ, এগুলোকে পলু পোকা বলে। সাধারণত পলু পোকা চাষ করে এর লালা দিয়ে সিল্ক ফাইবার তৈরি হয়। এবং সবশেষে তোমরা দেখতে পাচ্ছ একটি লামার ছবি, লামা বা ভেড়ার লোম থেকে তৈরি হয় উল ফাইবার। চলো আমরা এবার জেনে নেই আর্টিফিশিয়াল ফাইবার কি। যে সকল ফাইবার মানুষ দ্বারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি করা হয় তাদের ম্যানমেড ফাইবার বা আর্টিফিশিয়াল ফাইবার বলে, যেমন নাইলন, পলিস্টার, রেয়ন, ভিসকোস, অ্যাক্রিলিক ফাইবার, গ্লাস ফাইবার, কার্বন ফাইবার ইত্যাদি। এবার আমরা জানবো ফাইবারের বৈশিষ্ট্য। টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য একটা ফাইবারকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেজন্য ফাইবারের কয়েকটি যোগ্যতা থাকা প্রয়োজন। টেক্সটাইল ফাইবার হতে গেলে সেই যোগ্যতাগুলো হলো সূক্ষ্মতা, ফাইবারের দৈর্ঘ্য, আঁশের শক্তি, সুষমতা, ক্রিম ইত্যাদি। চলো আমরা জেনে নেই সূক্ষ্মতা কি। সূক্ষ্মতা আঁশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একমাত্র সূক্ষ্ম আঁশ দিয়েই ভালো মানের সুতা তৈরি করা সম্ভব। 2 নম্বর হচ্ছে ফাইবারের দৈর্ঘ্য। টেক্সটাইল ফাইবারের দৈর্ঘ্যের উপর আঁশের গুণাগুণ নির্ভর করে। সাধারণত বড় দৈর্ঘ্যের আঁশ অপেক্ষাকৃত মসৃণ ও শক্ত হয়ে থাকে। 3 নম্বর আঁশের শক্তি। আঁশের শক্তি হচ্ছে আঁশ কতটুকু টান সহ্য করতে পারে। দুর্বল ফাইবার দিয়ে কখনোই শক্ত সুতা তৈরি করা সম্ভব নয়। 4 নম্বর সুষমতা। সুষমতা বলতে বোঝায় প্রতিটি আলাদা আলাদা ফাইবার তার দৈর্ঘ্য ও ব্যাসের দিক থেকে সুষম। আঁশ যত সুষম হবে শক্তি তত বেশি হবে। ক্রিম্প, আঁশের ঢেউ খেলানো অবস্থাকে ক্রিম্প বলে। সুতা তৈরির সময় এই গুণাবলী খুবই সাহায্য করে। 6 নম্বর পয়েন্ট, রং। প্রতিটি ফাইবারের প্রকৃতিগতভাবে একটি রং থাকে। 7 নম্বর স্থিতিস্থাপকতা। ফাইবারের উপর শক্তি প্রয়োগ করলে ফাইবার প্রসারিত হয় এবং শক্তি মুক্ত করলে আবার পূর্বের স্থানে ফিরে আসে। ফাইবারের এই গুণকে স্থিতিস্থাপকতা বলে। 8 নম্বর বিশোষণ। বেশিরভাগ ফাইবার বাতাস থেকে আর্দ্রতা গ্রহণ করে। ফাইবারের এই আর্দ্রতা গ্রহণ করার গুণকেই বিশোষণ বলে।
9 নাম্বার রেসিলিয়েন্সি, কাপড় ভাঁজ করা বা টান খাওয়া ইত্যাদি কারণে বিকৃত না হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার এই গুণকে রেসিলিয়েন্সি বলে। 10 নাম্বার প্লাস্টিসিটি, তাপে যে সমস্ত ফাইবার নমনীয় হয় সে সমস্ত ফাইবারকে থার্মোপ্লাস্টিক ফাইবার বলে। যে সকল ফাইবারের মধ্যে উপরের গুণগুলো আছে একমাত্র সেগুলোকেই টেক্সটাইল ফাইবার বলা হয়। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো পৃথিবীতে অনেক ধরনের ফাইবার আছে। সকল ফাইবারকে টেক্সটাইল ফাইবার বলা যায় না। সকল টেক্সটাইল ফাইবারই ফাইবার, কিন্তু সকল ফাইবার টেক্সটাইল ফাইবার নয়। যেমন মানুষের চুল একটি প্রোটিন ফাইবার, কিন্তু এটি টেক্সটাইল ফাইবার নয়। যদিও চুলের কিছু স্ট্রেংথ, লেন্থ, ফাইননেস এবং টেক্সটাইল ফাইবারের অন্যান্য গুণাবলী আছে, তথাপি এটাকে টেক্সটাইল ফাইবার বলা যায় না, কারণ এটার বহিরাবরণ বেশি গোলাকার এবং এটার কোনো মুক্ত প্রজেক্টিং প্রান্ত নেই। যদি আমরা উল ফাইবারের সাথে এটাকে তুলনা করি, তখন দেখা যাবে উল ফাইবারের সাথে মানুষের চুলের তেমন কোনো পার্থক্য নেই। একটু খেয়াল করলে দেখা যাবে যে উল এবং মানুষের চুল একই মানের। মজ্জাও উলের তুলনায় বেশি চিহ্নিত করা যায়। মানুষের চুল গভীরভাবে পিগমেন্টেড, যা টেক্সটাইলে ব্যবহার করার জন্য অনুপযোগী। এই কারণেই চুল কিন্তু টেক্সটাইল ফাইবার নয়। চলো আমরা এবার জেনে নেই বস্ত্রের বয়ন পদ্ধতি। বিভিন্ন ধরনের তাঁতের দ্বারা বিভিন্ন পদ্ধতিতে যে কাপড় বোনানো হয় তাকে বস্ত্র বয়ন বলে। প্রাচীনকালে উন্নত ধরনের কোনো তাঁত ছিল না। তাঁতিরা দক্তিবিহীন তাঁতে হাতের সাহায্যে মাকো ছুঁড়ে কাপড় বুনত। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক বিভিন্ন প্রকার তাঁত আবিষ্কার হয়েছে, যা বর্তমানে ব্যবহার করে যুগোপযোগী কাপড় তৈরি হচ্ছে।
চলো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখে নেই ওভেন ফেব্রিক ও নিট ফেব্রিকের পার্থক্য কি। এক বা একাধিক সুতা দ্বারা লুপ তৈরি করে তা সংযোগ করে কাপড় প্রস্তুত করাকে নিটিং বলে, এবং টানা ও পরেন সুতা পরস্পর বন্ধনীর মাধ্যমে কাপড় প্রস্তুত করাকে উইভিং বলে। নিটিং কাপড় আরামদায়ক ও নরম, উইভিং কাপড় তুলনামূলক কম আরামদায়ক ও নরম। নিটিং কাপড়ে ভাঁজ পড়ে না, কিন্তু উইভিং কাপড়ে ভাঁজ পড়ে। নিটিং কাপড় তৈরির সুতায় মার লাগে, কিন্তু উইভিং কাপড় তৈরির সুতায় মার দিতে হয় না। নিটিং কাপড়ে পানি শোষণ ক্ষমতা বেশি, উইভিং কাপড়ে পানি শোষণ ক্ষমতা কম। নিটিং কাপড়ে এক প্রান্ত ছিঁড়ে গেলে বাকি সুতা খুলে যায়, কিন্তু ওভেন কাপড়ে এক প্রান্ত ছিঁড়ে গেলে বাকি সুতা খুলে যায় না। নিটিং কাপড়ে উৎপাদন খরচ কম, কিন্তু ওভেন কাপড়ের উৎপাদন খরচ বেশি। নিটিং মেশিনের উৎপাদন ক্ষমতা বেশি, কিন্তু লুমের উৎপাদন ক্ষমতা কম। নিটিং কাপড়ে আয়রনিং এর প্রয়োজন হয় না, কিন্তু ওভেন কাপড়ে আয়রনিং এর প্রয়োজন হয়। নিটিং কাপড় ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু ওভেন কাপড় ফিল্টার ক্লথ হিসেবে ব্যবহার করা যায়। নিটেড কাপড় ফাউন্ডেশন কাপড় হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু ওভেন কাপড় ফাউন্ডেশন কাপড় হিসেবে ব্যবহার করা যায়। নিটেড কাপড় সেলাই করা ব্যয়বহুল, কিন্তু ওভেন কাপড় সেলাই করা ব্যয়বহুল নয়। নিটেড কাপড় ইলাস্টিক গুণ সম্পন্ন হওয়ায় প্রসারিত ও সংকুচিত হয়, কিন্তু ওভেন কাপড় প্রসারিত এবং সংকুচিত হয় না। নিটেড কাপড়ের ভিতর দিয়ে বাতাস বেশি চলাচল করতে পারে, কিন্তু ওভেন কাপড়ের ভিতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না। এই হলো ওভেন ফেব্রিক এবং নিটেড ফেব্রিকের মধ্যে পার্থক্য। তাহলে আজকের সেশনে আমরা যা যা শিখলাম: বস্ত্রের বয়ন বলতে কি বোঝায়, বস্ত্রের বয়ন কত প্রকার ও কি কি, টেক্সটাইল ফাইবার বলতে কি বোঝায়, বস্ত্রের বয়ন পদ্ধতি সম্পর্কে আমরা ধারণা পেলাম, ইয়ার্ন তৈরির জন্য ফাইবারের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। আচ্ছা, এবার আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব, তোমরা খাতা কলম বের করো এবং বাড়ির কাজটি লিখে নাও। টেক্সটাইল ফাইবার বলতে কি বোঝায় ও বিভিন্ন প্রকার টেক্সটাইল ফাইবার সম্পর্কে আলোচনা করো। ছুটির পরে যখন ক্লাস শুরু হবে তখন তোমরা এই বাড়ির কাজটি তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, তাহলে আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়।
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাস থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি তোমাদের নবম শ্রেণী ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং 1-এর নবম অধ্যায় থেকে পড়াবো। আজকে আমার আলোচনার বিষয় হলো চাষযোগ্য মাছের খাদ্য ও পুষ্টি। তাহলে আজকের ক্লাসের শিক্ষণফল কি জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাছের খাদ্য কি জানতে পারবে, মাছের খাদ্যের প্রকারভেদ জানতে পারবে, ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন কি জানতে পারবে এবং সম্পূরক খাদ্য সম্বন্ধে জানতে পারবে। এবার আমরা জেনে নিব মাছের খাদ্য। যেসব দ্রব্য গ্রহণের ফলে মাছের দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন হয় এবং মাছের বংশবৃদ্ধি ঘটে, সেগুলোকে মাছের খাদ্য বলা হয়। মাছের খাদ্যের প্রকারভেদ। মাছের খাদ্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক খাদ্য বা ন্যাচারাল ফুড এবং সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টাল ফুড। প্রাকৃতিক খাদ্যকে আবার 6 ভাগে ভাগ করা আছে, যেমন নেকটন, প্লাঙ্কটন, পরিফাইটন, নিউস্টন, বেন্থোস এবং মাইক্রোফাইট। আর সম্পূরক খাদ্য যেমন আছে কুড়া, ভুসি, খোল ইত্যাদি। প্রাকৃতিক খাদ্য বা ন্যাচারাল ফুড কোন জলাশয়ের পানিতে স্বাভাবিকভাবে যেসব খাদ্যদ্রব্য উৎপন্ন হয় সেগুলোকে মাছের প্রাকৃতিক খাদ্য বলে। প্লাঙ্কটন জলজ কীট পতঙ্গ ও উদ্ভিদ, ক্ষুদে পানা, পুকুরের তলদেশের পচা জৈব পদার্থ ইত্যাদি মাছের প্রাকৃতিক খাদ্য। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো প্রাকৃতিক খাদ্যের প্রয়োজন। মাছ চাষের জন্য জলাশয়ের প্রাকৃতিক খাদ্যের পরিমিত যোগানদান খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক খাদ্য মাছের খাদ্য চক্রকে সচল রাখে, ফলে জলাশয়ে মাছের বিভিন্ন প্রকার খাদ্য উপাদান চক্রাকারে ও অবিরতভাবে উৎপাদিত হয়ে থাকে। মাছের দেহের স্বাভাবিক পুষ্টি সাধন ও বৃদ্ধি ঘটে এবং জলাশয়ের জৈব ভারসাম্য বজায় থাকে। ব্যাপক ভিত্তিক মাছ চাষের ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যই মাছ চাষের পুষ্টির একমাত্র উৎস। এবার জানবো প্রাকৃতিক খাদ্যের প্রকারভেদ। জলজ পরিবেশে প্রাপ্ত মাছের প্রাকৃতিক খাদ্যগুলোকে নিম্নরূপ 6টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নম্বর হলো প্লাঙ্কটন, 2 নম্বর হলো পেরিপাইটন, 3 হলো নেকটন, 4 নিউস্টন, 5 বেন্থোস এবং 6 হলো ম্যাক্রোফাইট। এবার আমরা জানবো প্লাঙ্কটন কি। ইংরেজি প্লাঙ্কটন শব্দটি গ্রিক শব্দ প্লাঙ্কটস হতে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হচ্ছে ভেসে যাওয়া। আবিধানিক অর্থে প্লাঙ্কটন হচ্ছে জলাশয়ের ওই সকল জীব, উদ্ভিদ বা প্রাণী যারা পানিতে পরোক্ষভাবে ভেসে বেড়ায় কিংবা হালকাভাবে সাঁতার কেটে বিচরণ করে। 1887 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভিক্টর হ্যানসন সর্বপ্রথম প্লাঙ্কটন শব্দটি ব্যবহার করেন এবং তিনি এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যেসব অতি ক্ষুদ্র জীব পানিতে ভাসমান অবস্থায় বসবাস করে কিন্তু তাদের চলাচল করার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না এবং যারা সাধারণত পানির ঢেউ বা স্রোতের টানে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় তাদেরকে প্লাঙ্কটন বলে। এই সংজ্ঞা অনুযায়ী প্লাঙ্কটন হচ্ছে এককোষী সচল উদ্ভিদ কিংবা প্রাণী কিংবা তাদের কোনো অংশ। প্লাঙ্কটন হতে হলো কিছু শর্তাবলী। প্লাঙ্কটন হওয়ার শর্তাবলী হলো কোনো কিছুকে প্লাঙ্কটন হতে হলে নিম্নলিখিত শর্তগুলো সম্পন্ন করতে হবে, যেমন জলজ হতে হবে, প্রধানত আণুবীক্ষণিক হতে হবে, ভাসমান হতে হবে এবং ঢেউর টানে চলাচল করতে হবে এবং যদি চলাচল করার ক্ষমতা থাকে তবে তা খুবই দুর্বল হতে হবে। যদি উপরোক্ত শর্তগুলো কোনো জীবে, উদ্ভিদ বা প্রাণী বিদ্যমান থাকে তবে সে জীব, উদ্ভিদ বা প্রাণী প্লাঙ্কটন হিসেবে গণ্য হবে, অন্যথায় জীবটি প্লাঙ্কটন হিসেবে গণ্য হবে না। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো প্লাঙ্কটনের প্রকারভেদ। প্লাঙ্কটন সাধারণত 2 প্রকার, যথা উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন অথবা আরেকটা আছে প্রাণী প্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন। এবার আমরা জানবো উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন কাকে বলে। ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদই উদ্ভিদ প্লাঙ্কটন। এগুলোর বর্ণ সবুজ। উদ্ভিদ প্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাদ্যের প্রাথমিক উৎস, যেমন অ্যানাবেনা, স্পাইরোগাইরা, নাভিকুলা, পেডিস্টাম এবং ফেকাস ইত্যাদি। মাছ খাবার হিসেবে গ্রহণ করে এমন কয়েকটি উদ্ভিদ প্লাঙ্কটন: ফেকাস, অ্যানাবেনা এবং দেখছো পেডিস্টাম, নাভিকুলা এবং স্পাইরোগাইরা। এবার আমরা দেখব প্রাণী প্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন। ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী ও কীট পতঙ্গের লার্ভাকে প্রাণী প্লাঙ্কটন বলা হয়। প্রাণী প্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাদ্যের দ্বিতীয় বা মধ্যম পর্যায়ের উৎস, যেমন ড্যাফিনিয়া, সাইক্লপস, ডায়াপটোমাস, কেরাটেল্লা, ফিলিনিয়া, ব্রাকিওনাস।
ইত্যাদি। মাছ খাবার হিসেবে গ্রহণ করে এমন কয়েকটি প্রাণী প্লাঙ্কটন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, যে ড্যাফিনিয়া, তারপর আছে সাইক্লপস, ফিলিনিয়া, এবং আছে ক্যারাটেল্লা এবং ব্রাকিওনাস ইত্যাদি। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো পরিফাইটন। পরিফাইটন কি? পরিফাইটন হলো ওই সকল ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী যারা শিকড়যুক্ত ও অপেক্ষাকৃত বড় জলজ উদ্ভিদের শাখা প্রশাখায় লেগে থাকে বা প্রাণীর তলদেশে শক্ত কোনো আশ্রয়ে দৃঢ়ভাবে অবস্থান করে জীবন ধারণ করে। শিক্ষার্থীরা, নেকটনের নাম তোমরা কিছুক্ষণ আগেই শুনেছ। এবার নেকটন কি আমরা তা জেনে নিই। অপেক্ষাকৃত বড় ধরনের জলজ প্রাণী যারা মুক্তভাবে সাঁতার কাটতে পারে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাদেরকে নেকটন বলা হয়, যথা ওয়াটার বিটল, ক্ষুদে উভচর প্রাণী, জলজ পোকামাকড় ইত্যাদি। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো নিউস্টন কি। নিউস্টন পানির উপরিভাগে ঝুলে থাকা বা ভাসমান অবস্থায় সাঁতাররত বা বিশ্রামকারী জীবকে নিউস্টন বলা হয়, যথা প্রোটোজোয়া, কীটপতঙ্গ ইত্যাদি। এবং ছবিতে দেখো কিছু হাঁসপোকা আছে যারাও নিউস্টনের আওতায় আছে। শিক্ষার্থীরা, তোমরা বেন্থোস নাম তো অনেকে শুনেছ। সাধারণত পানির তলদেশে কাদার উপরিভাগে বা কাদার মধ্যে বসবাসকারী জীবকে বেন্থোস বলা হয়, যথা শামুক, ঝিনুক ইত্যাদি। চিত্রে তোমরা দেখো যে কিছু শামুক আছে এবং কিছু কীটপতঙ্গ যারা কেঁচো আছে পানির কাদার ভিতর থাকে, ওরাও বেন্থোসের আওতায়। ম্যাক্রোফাইট কি? অপেক্ষাকৃত বড় ধরনের জলজ উদ্ভিদকে ম্যাক্রোফাইট বলা হয়, যথা ক্ষুদে পানা, কুটি পানা ইত্যাদি। শিক্ষার্থীরা, মাছের যে প্রাকৃতিক খাদ্য আছে তা আমরা জানলাম। এবার আমরা মাছের যে সম্পূরক খাদ্যগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু জেনে আসি। চলো। মাছের সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টাল ফুড। অধিক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্য যোগানের পাশাপাশি পুকুরের বাইরে থেকে মাছকে কিছু খাদ্য দেওয়া হয়। বাইরে থেকে দেওয়া এসব খাদ্য দ্রব্যকে সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টাল ফুড বলে। যেমন আমরা ধরতে পারি চাউলের কুড়া, গমের ভুসি, সরিষার খোল ইত্যাদি মাছের সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্যের প্রকারভেদ। সম্পূরক খাদ্য সাধারণত দুই প্রকার, যথা প্রাকৃতিক সম্পূরক খাদ্য, যেমন চালের কুড়া, গমের ভুসি, খোল, সবুজ পাতা, ঘাস, শামুক, ঝিনুক, রক্ত, নাড়িভুড়ি ইত্যাদি, এবং তৈরি সম্পূরক খাদ্য, যেমন ফিশ মিল, পিলেট খাদ্য ইত্যাদি। শিক্ষার্থীরা, অধিক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে সম্পূরক খাদ্য দেওয়া হয়। এবার আমরা জানবো সম্পূরক খাদ্যের গুরুত্ব। অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়। মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি নিশ্চিত করে। কম সময়ে অল্প পরিমাণ জলাশয় হতে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া যায়। এবার আমরা জানবো যে সম্পূরক খাদ্যের গুণাবলীটা কি। সম্পূরক খাদ্যের নিম্নোক্ত গুণাবলী থাকা প্রয়োজন, যথা খাদ্যটি অবশ্যই সুস্বাদু এবং গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন। সম্পূরক খাদ্যের উপাদানসমূহ সহজে পরিপাক ও আত্তীকরণ হওয়া দরকার। খাদ্যের রূপান্তর হার বা এফসিআর বেশি হওয়া প্রয়োজন। পানিতে যেন খাদ্যের উপাদানসমূহ সহজে গলে না যায়। প্রয়োগকৃত খাদ্যটি যেন মাছ খেতে অভ্যস্ত থাকে। অপেক্ষাকৃত দামে সস্তা ও সর্বদা হাতের কাছে পাওয়া যায়। গুদামজাতকরণে সহজে যেন নষ্ট না হয়। সরবরাহকৃত খাদ্যটিতে যেন 30 থেকে 35% আমিষ এবং 30 থেকে 40% শর্করা জাতীয় খাদ্য উপাদান বিদ্যমান থাকে এবং প্রতি গ্রাম খাদ্যে যেন 3.5 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন ক্ষমতা থাকে। খাদ্য প্রয়োগ পদ্ধতি। পুকুরে খাদ্য প্রয়োগ মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ আধুনিক মাছ চাষ ব্যবস্থাপনার বিভিন্ন দিক, যেমন পুকুর প্রস্তুতি, পোনা মজুত, সার প্রয়োগ, খাদ্য প্রয়োগ, মাছ ধরা, রোগ প্রতিরোধ প্রভৃতি ধাপ সমূহের সমুদয় ব্যয়ের প্রায় অর্ধেক সম্পূরক খাদ্য প্রয়োগের জন্য ব্যয় হয়। এই জন্য পুকুরে খাদ্য প্রয়োগের জন্য উপযুক্ত কৌশল অবলম্বন করা উচিত। পুকুরে মজুত মাছের মোট ওজন হিসেব করে খাদ্য প্রয়োগ করা হয়। প্রতিদিন একই সময় একই স্থানে খাদ্য প্রয়োগ করলে মাছ খাদ্য গ্রহণের সময় ও স্থান সম্পর্কে অভ্যস্ত হয়ে পড়ে। বেশি গভীর স্থানে এবং ছড়িয়ে ছিটিয়ে খাদ্য দেওয়ার চেয়ে 1 মিটার গভীরতায় সমতল স্থানে কোনো পাটাতনে বা খাদ্যদানিতে খাদ্য প্রয়োগ করা উত্তম। খাদ্যদানি মাঝে মাঝে পরীক্ষা করা উচিত। প্রয়োগকৃত খাদ্য খেয়ে শেষ না করলে পরের বারের খাদ্য প্রয়োগ বন্ধ করা বা পরিমাণে কমিয়ে দেওয়া উচিত। দৈনিক খাদ্যের অর্ধেক সকালে এবং বাকি অর্ধেক বিকালে দেওয়া যায়। রুই জাতীয় মাছের জন্য রাতে খাদ্য দেওয়া উচিত না। খাদ্যের প্রয়োগ পদ্ধতি তোমাদের বই থেকে ভালো করে পড়ে নিবে। শিক্ষার্থীরা, পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগের সময়
নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনা করা দরকার। যেমন চৈত্র মাস থেকে কার্তিক মাস অর্থাৎ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সময় পানির তাপমাত্রা বেশি থাকে। এই সময় মাছের খাদ্য গ্রহণ ক্ষমতা বেশি থাকে বলে এই কয় মাস সম্পূরক খাদ্য প্রয়োগ করা উচিত। শীতকালে সম্পূরক খাদ্য কমিয়ে বা বন্ধ করে দেওয়া যায়। খারাপ আবহাওয়া যেমন বৃষ্টি, ঝড়, নিম্নচাপ প্রভৃতির কারণে সম্পূরক খাদ্য প্রয়োগ বন্ধ করা। পুকুরের পানি উর্বর হলে সম্পূরক খাদ্য কমিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে নিয়মিত সম্পূরক খাদ্য দিতে হবে। খাদ্য গ্রহণের মাত্রা পরীক্ষা করে খাদ্যের পরিমাণ কম বা বেশি করতে হবে। মানসম্মত টাটকা খাদ্য প্রয়োগ করা উচিত। নিম্নমানের বা নষ্ট খাদ্য মাছের বৃদ্ধির পরিবর্তে রোগের সৃষ্টি করতে পারে, এমনকি মাছের মড়কও হতে পারে। শুকনা পিলেট খাদ্য সঠিকভাবে গুদামজাতকরণের উপায়সমূহ: পরিষ্কার, শুকনা ও পর্যাপ্ত বাতাস চলাচল করে এরূপ ঘরে খাদ্য মজুত করতে হবে। সরাসরি সূর্যের আলোতে খাদ্য সংরক্ষণ করা যাবে না। মেঝে থেকে 15 থেকে 20 সেন্টিমিটার উপরে কাঠ বা বাঁশের মাচার উপর খাদ্য সংরক্ষণ করতে হবে। 2 মাসের বেশি সময় খাদ্য বা খাদ্য উপকরণ গুদামজাত করে রাখা সমীচীন নয়। Fish feeding time, and we're about to harvest a bit of algae and zooplankton for some goldfish and baby tilapia and a brood of crawfish. And so this is how we do that. Essentially, is I've got a little algae production little tank over here. And actually 2 of them, as you can see. And what I do is I scoop the bottom of these 6-inch water tanks, these water tanks, with a little fishing net, fish net, and I collect the larger algae, the dying algae, and the bacteria that's attached to that, and the little plankton that's eating the bacteria, as well as these red worms, these larvae, if you can see them. But they produce a few hundred in this thing every day that are taken out. And all of that is in the detritus of the algae. The algae that's sitting at the bottom, the algae that's dead at the bottom. Since it's only 6 inches, there's just a lot of algae turnover. You can see one of those floating on the water. There's that red worm just balled up. Anyway, so this becomes food that I collect for the fish upstairs. So I just do that a few times. Scoop the water. Scoop it up, get this little movement behind the glass. Glass is there to disperse the water and increase the surface area for growing algae. See that? And the fiberglass screen is on there to help slow down the movement of the algae across the glass so it gets more sun exposure. And every day I do a little scoop of the algae off of here, right off of there, do it off of this one. Nice and rich with nutrients. Okay, so that comes with us to the fish tank. We shall go right now. The tables are doing well. There's a little algae and goldfish thing going on here. Okay, so
Here's the baby tilapia, and here's baby tilapia dinner. They're there in anticipation, and they're about to start taking off, chasing all the goodies that come into the water here. Should probably mix it up a little bit. Get the balance. Here we go. Here we feed all the tanks, and if I can get some of that stirred up, then we won't be the last one to get everything. Okay, so that goes into the water like so. Yep, just about a quarter of it. See how much is going in there. It's going to turn the tank all pretty well cloudy, murky, but you can see everybody's now in motion. All the animals and the fishes are darting around and consuming whatever is in the floating around in the algae and the detritus, and a lot of microscopic edibles in there. All just generally food. This is food, and we're creating food outside with nothing more than decomposing organic matter in the water, and letting that decomposing continue until it produces some algae. Make sure there's nitrogen-rich composting material in there, and expose it to sunlight. Agitate it. Keep it close to the surface. Keep the pool shallow. Increase surface area. You produce algae. Whenever you have algae, you have zooplankton, and all of this is food for the fish and the crawfish, and it's about to be some for the goldfish. Everybody's nice and quiet. Goldfish aren't as aggressive about their eating as tilapia are. They're very, very elegant, slow-moving beauties. You get a taste of that. They're getting into it now. ক্লাসের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। চলো আজকে ক্লাসের মূল্যায়ন করা যাক। আজকের ক্লাসের মূল্যায়ন: প্রাণী প্লাঙ্কটনগুলো কি কি, উদ্ভিদ প্লাঙ্কটনগুলো কি কি, সম্পূরক খাদ্যগুলো কি কি, কোন সময় সম্পূরক খাদ্য প্রদান নিষিদ্ধ। শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার আজকের আলোচনা থেকে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ: জলাশয়ের প্রাকৃতিক খাদ্য নির্ণয়ের বিভিন্ন পদ্ধতির নাম লিখো। যে কোনো একটি পদ্ধতির বর্ণনা দাও। শিক্ষার্থীরা আজকের এই বাড়ির কাজটি তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করে রাখবে, এবং যখন তোমাদের ক্লাস আরম্ভ হবে তখন শ্রেণী শিক্ষকের নিকট তা জমা দিবে। আজকের এই বাড়ির কাজের প্রাপ্ত নম্বর তোমার পরীক্ষার মূল্যায়ন বা তোমার পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো।
কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখব। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো এবং ভালো থাকবে, এটাই আমরা কামনা করি। তো আজকের ক্লাসে আমরা যা শিখব তার পূর্বে স্ক্রিনে একটি স্লাইড প্রদর্শন করা হয়েছে, এটা লক্ষ্য করো। কতগুলি চিত্র দেখতে পাচ্ছ, এর দ্বারা কি বোঝায় বা কিসের চিত্র একটু চিন্তা করবা। প্রথম চিত্র যেটা, একটা খুঁটির মধ্যে 3টা বস্তু ঝোলানো আছে, এদেরকে কি বলা হয়, এর নাম কি? এটা হলো ট্রান্সফরমার। বিতে যা আছে এটা কি? মোবাইল চার্জার। আমরা যে মোবাইল চার্জ করি এটা সবাই তোমরা চেনো। তারপর আছে ল্যাপটপ চার্জার এবং সর্বশেষ ইউপিএস এবং আইপিএস। ঠিক একই ধরনের আরেকটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, যেখানে একজন ওয়েল্ডিং করতেছে। সেই ওয়েল্ডিংয়েও একই বস্তু ব্যবহার করা হয়, সেটা হলো আর্ক ওয়েল্ডিং মেশিন, যার ভেতর আছে ট্রান্সফরমার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি মাইক বাজানো বা লিড অ্যাসিড সেল ব্যাটারি, যেটা ইউপিএস বা আইপিএসে ব্যবহার করা হয়, সেটাকে যে আমরা চার্জ দিই, কিভাবে সেটা চার্জ দিই? বিদ্যুতের মাধ্যমে। এই চার্জারের ভিতরেও আছে ট্রান্সফরমার। সেই জন্যে আমরা ছবিতে আরো 2টা ছবি লক্ষ্য করো, দেওয়া আছে অটো ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাপক ফিল্ডে এটার ব্যবহার করা হচ্ছে, অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে। বিদ্যুতের ব্যবহারের বিষয়টা চিন্তা আসলেই ট্রান্সফরমারের বিষয়টা খুব আগে চলে আসে। যার জন্য আজকের পাঠ আমাদের ট্রান্সফরমার সম্পর্কে। আজকের পাঠ থেকে আমরা যা শিখব, ট্রান্সফরমার কি এটা তোমরা বলতে পারবে, ট্রান্সফরমারের গঠন বর্ণনা করতে পারবে, ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ বলতে পারবে, এবং স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার কি এটা তোমরা ভালোভাবে জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা জেনে নেই যে ট্রান্সফরমার কি বা ট্রান্সফরমার বলতে কি বোঝায়। এমন একটি বৈদ্যুতিক স্থির যন্ত্র বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস যা পাওয়ার ও ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে কোনোরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রিক্যাল পাওয়ার এর ভোল্টেজ ও কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে এক কয়েল থেকে আরেক কয়েলে স্থানান্তর করে। তাহলে ট্রান্সফরমার যে ডিভাইসটা এখানে আমরা আলোচনা করছি, এটা একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস। এর মধ্যে কোনো ঘূর্ণনশীল বা মুভেবল পার্টস নাই। এটা কি করে? ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে অপরিবর্তিত রেখে ব্যবহারিক ফিল্ডের চাহিদা অনুযায়ী ভোল্টেজ বা কারেন্টের মান কম বেশি করে বৈদ্যুতিক পাওয়ারকে এক কয়েল থেকে আরেক কয়েলে, এক সার্কিট থেকে আরেক সার্কিটে স্থানান্তর করে। আমরা এবার জানবো ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ। কি কি ধরনের ট্রান্সফরমার হতে পারে, যে কোরের গঠন অনুযায়ী ট্রান্সফরমারকে কত ভাগে ভাগ করা যায়। কোরের গঠন অনুসারে ট্রান্সফরমার 3 প্রকার, যথা কোর টাইপ ট্রান্সফরমার,
শেল টাইপ ট্রান্সফরমার এবং স্পাইরাল কোড টাইপ ট্রান্সফরমার। এছাড়া কার্যপ্রণালী অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার, আমরা স্লাইড থেকে দেখে নিই সেগুলো কি, যথা স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। এছাড়াও আরও কিছু ট্রান্সফরমার আছে, যেমন ব্যবহার বা প্রয়োগ অনুসারে। ব্যবহার বা প্রয়োগ অনুসারে ট্রান্সফরমার চার প্রকার, যথা পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দু ধরনের হতে পারে, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল বা ভোল্টেজ ট্রান্সফরমার, সংক্ষেপে যেটাকে সিটি এবং পিটি বলা হয়। 4 নম্বরে হলো অটো ট্রান্সফরমার। স্থাপন অনুসারে বৈদ্যুতিক ট্রান্সফরমারকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন ইনডোর টাইপ ট্রান্সফরমার, যেগুলি ছাদ বিশিষ্ট স্থানে স্থাপন করা হয়। আউটডোর ট্রান্সফরমার, যেগুলি তোমরা রাস্তাঘাট পোলে দেখতে পাচ্ছ বা সাবস্টেশনে থাকে, যার উপর ছাদ থাকে না। পোল মাউন্টেড ট্রান্সফরমার এবং আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার। তাইলে আমরা জানলাম স্থাপন অনুসারে ট্রান্সফরমার কত প্রকার। এছাড়াও ট্রান্সফরমারকে ফ্রিকোয়েন্সি অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, অডিও ফ্রিকোয়েন্সি এবং রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। অডিও ফ্রিকোয়েন্সি অনুসারে যে ট্রান্সফরমার আসছে দুই প্রকার। এই ধরনের ট্রান্সফরমার সাধারণত ব্রডকাস্টিং বা টেলিকমিউনিকেশন কাজে ব্যবহার করা হয়। ফেজ সংখ্যার উপর নির্ভর করে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং 3 ফেজ ট্রান্সফরমার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ। এবার আমরা জানব ট্রান্সফরমার কিভাবে গঠিত হয়। ট্রান্সফরমার গঠনের প্রাথমিক ধারণা আমরা আজকের এই ক্লাস থেকে জানব। ট্রান্সফরমারের এই অধ্যায়টি বেশ বড়, একটা ক্লাসে তোমরা জানতে পারবে না। আজকে আমরা যে মেসেজগুলি দিচ্ছি, যে ইনফরমেশনগুলি দিচ্ছি, কনসাইজ আকারে মিনিমাম এতটুকু তোমরা যদি শিখতে পারো, মনে রাখতে পারো, আশা করা যায় সামনের যে তোমাদের ফাইনাল পরীক্ষা আসতেছে 10ম শ্রেণীর, সেই পরীক্ষায় ট্রান্সফরমার সংক্রান্ত প্রশ্নের সিংহভাগ উত্তর পেয়ে যাবে। ট্রান্সফরমারের যে উপাদানগুলি থাকে তার প্রধান হলো মেইন ট্যাঙ্ক, যেটা তোমাদের টেক্সট বইয়ে এই পিকচারটা দেওয়া আছে। 1 থেকে 14 পর্যন্ত আমরা এখানে দেখাচ্ছি 9টা। মেইন ট্যাঙ্ক, 2 নাম্বার কোর, 3 নাম্বার ওয়াইন্ডিং, 4 নাম্বার রেডিয়েটর, 5 নাম্বার ড্রেন কর্ক, রোলার্স, 7 নাম্বারে আছে হাই ভোল্টেজ বুশিং, লো ভোল্টেজ বুশিং, 9 নাম্বারে কনজারভেটর ট্যাঙ্ক। এছাড়া আমাদের আরও 9টা উপাদান রয়ে গেছে, যেমন তোমরা শীট থেকে লক্ষ্য করলে দেখতে পাবে 10 নাম্বারে আছে ভ্যান পাইপ, ট্রান্সফরমার তেল, বুকহোলস রিলে, থার্মোমিটার বা টেম্পারেচার মিটার, ব্রিদার, আর্থিং টার্মিনাল, ট্যাপ চেঞ্জার, অয়েল লেভেল ইন্ডিকেটর, নেম প্লেট। নেম প্লেটে ট্রান্সফরমারের ক্যাপাসিটি, উৎপাদনকারী সংস্থা, এর ভেতরে সংযোগ কী ধরনের আছে, কী ধরনের কুলিং ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে ইত্যাদি লেখা থাকে। আমরা চিত্রে যে উপাদানগুলির কথা বলা হলো, বিশেষভাবে মনে রাখার জন্য ইম্পর্টেন্ট কতগুলি পয়েন্ট আমরা চিহ্নিত করছি। প্রথম, উপরের চিত্রে তোমরা দেখছো যে ড্রামের মতো অংশটা, এটাকে আমরা বলি কনজারভেটর। ট্রান্সফরমারের তেল যখন গরম হয় তখন এটা আয়তনে বেড়ে যায়, এই অতিরিক্ত তেলটা কনজারভেটরে স্থান গ্রহণ করে। তারপরে যেটা আছে দেখাচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটর এর কাজ হলো ট্রান্সফরমার যখন ফুল লোডে কাজ করতে থাকে তখন ট্রান্সফরমারের কপার লস হয়, অর্থাৎ এক প্রকার তাপ উৎপাদন হয়, সেই তাপে তেলের আয়তন বেড়ে যায়। কনজারভেটর অতিরিক্ত তাপ যাওয়ার পরেও তেলটাকে কিউমিলেটিভ হারে ক্রমান্বয়ে যে তাপ বাড়তে থাকে সেটাকে একটা সাস্টেনেবল বা স্থিতিশীল মানে রাখার জন্যে এই রেডিয়েটর ব্যবহার করা হয়। এই রেডিয়েটরে অনেকগুলি ফিন্স বা স্তরায়িতভাবে তৈরি করা, অনেক ক্ষেত্রে অতিরিক্ত কুলিং ফ্যানও ব্যবহার করা হয় যেন তেলটা স্বাভাবিক ওয়ার্কিং টেম্পারেচারে থাকে। রেডিয়েটরের পরে যেটা দেখতে পাচ্ছ সাপ্লাই টার্মিনাল, আমাদের কেবলের কানেকশনগুলি এই টার্মিনালে সংযোগ করা হয়। ট্রান্সফরমারের আরেকটা উপাদান বিস্ফোরণ বেন্ড, যদি কোনো কারণে
ট্রান্সফরমারের তেল অতিরিক্ত গরম হয়ে যায়, ওভারলোড হয়ে যায়, তখন এই ব্যান্ডটা ট্রান্সফরমারের সেফটি ডিভাইস হিসেবে কাজ করে। এরপরে আছে বুশিং। বুশিং দু ধরনের হয় দেখবে। যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে আপ মানে উপরের দিকে, স্টেপ আপ লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হাই ভোল্টেজ নিয়ে ভোল্টেজকে ডাউন করে। যে সাইটে ভোল্টেজ বেশি থাকে সেই সাইটের বুশিংগুলি বড় থাকে, যে সাইডে ভোল্টেজ কম থাকে সেই সাইডে বুশিংগুলি ছোট থাকে। বুশিং দেখে বোঝা যায় ট্রান্সফরমারের কোনটা হাই সাইড কোনটা লো সাইড, অর্থাৎ কোনটা হাই ভোল্টেজ সাইড কোনটা লো ভোল্টেজ সাইড। এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় ভাই ভাই এটা জিজ্ঞাসা করে। ক্লাসটা যদি মনোযোগের সহিত শোনো, লক্ষ্য করো, মৌখিক বা ভাইবা পরীক্ষায় তোমরা ভালো করবে। তোমরা কিভাবে বুঝবে ট্রান্সফরমারের কোনটা হাই ভোল্টেজ সাইড কোনটা লো ভোল্টেজ সাইড? উত্তর হলো বুশিং দেখে। যদি আমরা দেখি যে বুশিংগুলি বড়, এক সাইডের বুশিং ছোট, তাহলে যেদিকের বুশিং বড় সেটা হলো হাই ভোল্টেজ, আর যেদিকে বুশিং ছোট সেটা লো ভোল্টেজ। তোমরা এখান থেকে আরেকটা বিষয় জানবে, ট্রান্সফরমারের প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা। এই প্রশ্ন বইয়ে সরাসরি দেওয়া নাই তোমাদের এই লেভেলে, তবে ভেরি ইম্পর্টেন্ট এবং সিম্পল আনসার, যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি বলতে ট্রান্সফরমারে নির্ধারণ করা থাকে না, এইটা ব্যবহার অনুযায়ী প্রাইমারি এবং সেকেন্ডারি হয়। অর্থাৎ যেদিকে তুমি সাপ্লাই প্রয়োগ করবে সেটা হলো প্রাইমারি সাইড, আর যেদিকে লোড থাকবে সেটা হলো সেকেন্ডারি সাইড। তাহলে আমরা যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমার ব্যবহার অনুযায়ী একই ট্রান্সফরমারকে আমরা চাইলে স্টেপ আপ হিসেবে ব্যবহার করতে পারি, চাইলে স্টেপ ডাউন হিসেবে ব্যবহার করতে পারি। যদি আমরা কম ভোল্টেজ প্রয়োগ করে বেশি ভোল্টেজ লোডে ব্যবহার করি, যেমন জেনারেটিং স্টেশনের উৎপাদন কেন্দ্রে 11 কেভিতে ভোল্টেজ উৎপাদন হচ্ছে, আর আমাদের সাবস্টেশনে কাপ্তাই থেকে বিদ্যুৎ আসতেছে, বাংলাদেশের পূর্ব পশ্চিম সংযুক্তকারী লাইন যে ট্রান্সমিশন লাইন 230 কেভি বা 1,32,000 ভোল্টের লাইন, এই 1,32,000 ভোল্ট সরাসরি অল্টারনেটর তৈরি করছে না। কিভাবে এই হাই ভোল্টেজ হলো? এইটা উৎপাদন কেন্দ্র থেকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এই হাই ভোল্টেজ তৈরি করে ট্রান্সমিশন করছি। আবার গ্রাহক কেন্দ্রে বা সাবস্টেশনে যেখানে এটা গ্রহণ করা হচ্ছে সেখানে ওই উচ্চ ভোল্টেজকে আবার স্টেপ ডাউন করা হয়। অর্থাৎ একই ধরনের ট্রান্সফরমারকে উচ্চ ভোল্টেজ বা হাই বুশিং, যেখানে বুশিং বড় আছে হাই সাইডকে হাই ভোল্টেজের দিকে সংযোগ করে লো ভোল্টেজের সাইড গ্রাহকের লোডের দিকে নেওয়া হয়। ট্রান্সফরমারে দেওয়া থাকে যে কোর অনুযায়ী, যে কোরগুলি ট্রান্সফরমারে ব্যবহার করা হয় আমরা বলেছি কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার, স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। কোর টাইপ ট্রান্সফরমার দেখতে পাচ্ছি এখানে ই এবং আই টাইপ কোর আছে। কোর টাইপ ট্রান্সফরমার হলো যে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং কোর দিয়ে অনেকাংশ ঢাকা থাকে। ট্রান্সফরমার দেখতে পাচ্ছি আমরা কুলিং ফ্যান, কোর দেখানো হয়েছে, কয়েল দেখানো হয়েছে। এবার আমরা দেখব যে ট্রান্সফরমার কিভাবে কাজ করে। এখানে ভেরি সিম্পল একটা ডায়াগ্রাম, একটা জিআইএফ ইমেজ আমরা ইন্টারনেট থেকে নিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। স্লাইডটি একটু ভালো করে লক্ষ্য করো। দেখো যে প্রাইমারিতে এসি ওয়েভ শেপ, এসি ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে। প্রয়োগের ফলে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে ওয়েভ সাইডের পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফের জন্য বিদ্যুতের দিক পরিবর্তন হচ্ছে এসি নেচার অনুযায়ী। আর বৃত্তাকার পথে ম্যাগনেটিক ফ্লাক্স কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়ে চলমান আছে, যার জন্য সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী, যেটা বিজ্ঞানী ফ্যারাডে দিয়েছেন, সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউসড হয়। এইভাবে প্রাইমারি কয়েলে ভোল্টেজ এসি ভোল্টেজ প্রয়োগ করলে সেকেন্ডারি কয়েলে এসি ভোল্টেজ উৎপন্ন হয়। এই স্লাইডে ট্রান্সফরমারের কার্যপ্রণালীর অংশ হিসেবে আমরা প্রাইমারি ওয়াইন্ডিংকে চিহ্নিত করেছি, যেখানে লেখা আছে এনপি প্রাইমারি টার্ন সংখ্যা, সেকেন্ডারি হলো এনএস বা সেকেন্ডারি টার্ন সংখ্যা। প্রাইমারিতে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় সেটাকে বলে ভিপি, আর সেকেন্ডারিতে যে ভোল্টেজ লোডে প্রয়োগ করা হয় সেটা হলো ভিএস বা সেকেন্ডারি ভোল্টেজ। ট্রান্সফরমারের কোর এবং
কোরের মধ্য দিয়ে প্রবাহিত ম্যাগনেটিক ফ্লাক্সকে দেখানো হয়েছে। টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুটে যদি সাইন ওয়েভ দেই, আউটপুটে সাইন ওয়েভ পাওয়া যায়। ইনপুটে যদি আমরা স্কোয়ার ওয়েভ দেই, আউটপুটেও স্কোয়ার ওয়েভ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার নাম বা এই ছবিতে যিনি যাকে দেখানো হচ্ছে ওনার নাম কি? উনি হলেন একজন হাঙ্গেরিয়ান ইঞ্জিনিয়ার ব্লেথি। ট্রান্সফর্মার যে আমরা আজকে ব্যবহার করছি, এই ট্রান্সফর্মার প্রথম আবিষ্কৃত হয় 1885 সালে। হাঙ্গেরিয়ান 3 জন বৈজ্ঞানিক এটা আবিষ্কার করেন। তাদের নামের প্রথম অক্ষর নিয়ে ZBD, যেমন ব্লেথি, ডেরি এবং জাইফার নোস্কি নামে 3 বিজ্ঞানী এই ট্রান্সফর্মার আবিষ্কার করেছিলেন। তা আজকে আমরা শিখেছি ট্রান্সফর্মার কি, ট্রান্সফর্মার কেন ব্যবহার করা হয়, ট্রান্সফর্মার কত প্রকার ও কি, স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার কি, ট্রান্সফর্মারের বিভিন্ন উপাদান এবং ট্রান্সফর্মার কিভাবে কাজ করে। আমরা ভেরি শর্টলি ট্রান্সফর্মারের ডেফিনেশন এরকম দিতে পারি: ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ কনভার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার উইদাউট চেঞ্জিং ইটস ফ্রিকোয়েন্সি। It step up or step down the level of AC voltage and current. আমরা এখানে ইংলিশে সংজ্ঞাটা দিলাম কারণ তোমরা জানো এই টেকনোলজি প্রযুক্তি আসছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে। যারা ইংরেজি লিখতে পারো গুড এনাফ। এই টেকনোলজি ইংরেজি বাংলায় মিশ্রণ আমাদের দূষণীয় নয়, বরং এনকারেজ করা হয়। ইংরেজি যদি যারা পারো ইংলিশ লিখবা, পড়বা। সেই জন্য আমি মূল্যায়নের শেষের দিকে ডেফিনেশনটা আবার ইংলিশে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ আছে। কাজটি হলো ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্টেন্ট। টেক্সট বুকের হেল্প নিয়ে বা আজকের ক্লাসের আলোচনা থেকে যা তোমরা শিখতে পারছো নিজের ভাষায় তা লিখবে। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নেবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আল্লাহ হাফেজ।